আসসালামাইকুম প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের কাছে অনুরোধ রাখবো, লাইভটি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ কমেন্টে। যারা আছেন তাদের কাছে অনুরোধ, লাইভটি শোনা যাচ্ছে কিনা, কথা শোনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা সবাই আছেন তাদেরকে অনুরোধ রাখবো, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। মাঝে মাঝে সাউন্ডে একটু ডিস্টার্ব দেয়। তো আজকে আমার আলোচনার বিষয়, গতকালকেও আমি বর্তমান যেহেতু রবি মৌসুম চলতেছে, রবি মৌসুম নিয়ে আলোচনা করতেছিলাম। সেই সাথে রবি মৌসুমের যে সবচেয়ে বড় ফসল আপনার সবজি, এই সবজি চাষ সম্পর্কে গতকাল আলোচনা করতেছিলাম। আজকেও আমি এই সবজি চাষ সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয় সবজি চাষ। যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্টে জানাবেন প্লিজ আমার কথা শোনা যাচ্ছে কিনা। এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের একজন ভাই, মোহাম্মদ মোসা শেখ। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার প্রথম প্রশ্ন, বীজতলায় কষ্ট সহিষ্ণুতা বর্ধনের জন্য বীজতলায় মানে কতদিন চারা এই প্রক্রিয়া চালানো হয়? কষ্ট সহিষ্ণুতা বর্ধনের জন্য চারাকে কতদিন আপনার ইয়ে করা লাগে, এই কষ্ট, যে কষ্ট সহিষ্ণুতা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কতদিন রাখতে হয়? এটা সাধারণত 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন। এটা হচ্ছে একটা চারা যখন ক্ষেত থেকে উঠায়, বীজতলা থেকে উঠায় চারাটাকে রোপণ করা হবে, তো সেই রোপণ করার জন্য ওই বীজ চারাটাকে, অর্থাৎ প্রতিকূলতা সহনশীলতার জন্য যে বর্ধিষ্ণুতা যে প্রক্রিয়া, সেটা 7 থেকে 10 দিন রাখতে হয়। এরপরে প্রশ্ন হচ্ছে, অধিক বয়স্ক সবজি চারা লাগালে কি হয়? অধিক বয়স্ক যে সবজির চারাগুলো আছে, সবজির চারা যদি অধিক বয়স হয়, অর্থাৎ অধিক বয়সে সবজি চারা লাগালে কি হয়? উত্তর, এরা অনেকেই জানেন। যারা জানেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। আজকে আমার প্রশ্নগুলো একটু মানে কোশ্চেন উত্তর অ্যান্সার এরকম, অর্থাৎ প্রশ্ন উত্তর টাইপের ক্লাস নিব আজকে। যারা এই উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যারা আবেদন করেছেন, তাদের জন্য আজকের ক্লাসটি একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা কাইন্ডলি একটু প্রশ্নের উত্তরগুলো যদি জানা থাকে একটু কমেন্টে লিখবেন প্লিজ। এটা হচ্ছে, অধিক বয়সের সবজির চারা লাগালে কি হয়? জানেন, কে কে জানেন? প্রশ্নের উত্তর একটু জানাবেন প্লিজ। অধিক বয়সের সবজির চারা লাগালে কি হয়? লেখা কি ঠিক মতো দেখা যাচ্ছে?
লেখা উল্টো দেখা যাচ্ছে। টেকনিক্যাল প্রবলেম, যে কারণে একটু লেট হচ্ছে। আপনাদেরকে অনুরোধ রাখবো, লাইভে থাকবেন। আমি আছি ইনশাল্লাহ। আহ, ইসের সমস্যা সমাধান হলে যাই হোক, মোটামুটি সমস্যা সমাধান ইনশাল্লাহ। তো যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মোসাশেক ভাই লিখছেন, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো যাই হোক, প্রশ্নে আসি। প্রশ্নটা ছিল, অধিক বয়সের সবজি চারা লাগালে কি হয়? অধিক বয়সের সবজি চারা লাগালে আপনার ফলন কম হবে। উত্তর হবে ফলন কম হয়। এরপরের প্রশ্ন, সাধারণত সবজি চারা কত সেন্টিমিটার লম্বা হলে লাগানোর উপযুক্ত হবে? আপনারা যারা ইসে আছেন তাদেরকে অনুরোধ রাখবো, আপনারা প্রশ্ন উত্তরগুলো লিখবেন। কত সেন্টিমিটার হলে সবজি চারা লাগানো যাবে? পরের প্রশ্ন, কত সেন্টিমিটার লম্বা হলে চারা লাগানো যায়? কত সেন্টিমিটার লম্বা হলে সবজির চারা লাগানো যায়? 10 থেকে 15 সেন্টিমিটার। সবজির চারা সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে লাগানো যায়। পরের প্রশ্ন, ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি ও ওলকপি চারা কতদিন বয়সে লাগানো যায়? কপির চারা, সব কপি একসাথে আর কি। ফুলকপি, ওলকপি, ব্রোকলি সবই কপির চারা। আহ কপির চারা কতদিন বয়স হলে লাগানো যায়? উত্তর হচ্ছে 28 থেকে 35 দিন।
যারা দেখতেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যারা প্রার্থী যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ রাখবো আপনারা প্রশ্নের উত্তরগুলো লিখে রাখবেন। আর দেখা যাচ্ছে কিনা ঠিক মতো একটু জানাবেন প্লিজ। পরের প্রশ্ন, পেঁয়াজের চারা কতদিন বয়সে রোপণ করা যায়? পেঁয়াজের চারা পেঁয়াজের চারা কতদিন হলে লাগানো যায়? উত্তর হচ্ছে 40 থেকে 50 দিন। 40 থেকে 50 দিন। দিনের কোন সময় সবজির চারা লাগানো ভালো? নেটের প্রবলেম। দিনের কোন সময় সবজির চারা লাগানো ভালো? হচ্ছে বিকালে। যারা দেখতেছেন তাদেরকে একটু অনুরোধ করবো, দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক মতো আছে কিনা একটু জানাবেন প্লিজ। পরের প্রশ্ন, কোন সবজি বীজ উৎপাদন কষ্টসাধ্য? কোন সবজির বীজ উৎপাদন কষ্টসাধ্য? কোন সবজির বীজ উৎপাদন কষ্টসাধ্য? এটা হচ্ছে আলুর বীজ। আলুর বীজ। আলু সাধারণত যে বীজ তৈরি করা হয় এটা খুবই কষ্টসাধ্য, কারণ আলুর বীজ হতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত আমাদের শীতকালীন আলুর যে ইয়ে আছে এটা দিনের দৈর্ঘ্য বেড়ে যায় রাতের ইয়েতে। এই কারণ আছে দিনের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য থেকে যদি কম হয় সেক্ষেত্রে আলুর গাছে আপনার ফ্লাওয়ারিং হয় না। আর এটা অনেকদিন পর্যন্ত রাখা লাগে, যেটা কৃষকরা রাখতে চায় না, যে কারণে আলুর বীজ উৎপাদন খুবই কষ্টসাধ্য। আলুর বীজ তৈরি করতে গেলে আলুর গাছকে অনেকদিন পর্যন্ত রাখতে হয় এবং ওইটা
আপনার ইয়ে করা লাগে, দিনের দৈর্ঘ্যের জন্য রাতের কিছু অংশ, সন্ধ্যা থেকে শুরু করে রাতের কিছু অংশ পর্যন্ত কৃত্রিম ভাবে আলো সরবরাহ করা হয়ে থাকে। আর এটা খুবই ব্যয়বহুল এবং যাই হোক, এর পরের প্রশ্ন হচ্ছে কোন সবজির বংশ বিস্তার অঙ্গজ উপায়ে করা হয়? আহ অঙ্গজ উপায়ে বিভিন্ন ধরনের সবজির বংশ বিস্তার করা হয়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি করা হয় আলুতে, কারণ আলুর বীজ উৎপাদন করা খুবই আহ কঠিন। যে কারণে আলুর অঙ্গজ বংশ বিস্তার করা হয়, অর্থাৎ আলু থেকে চারা উৎপাদন করে সেই চারা বা আলু লাগায়, আলুর যে কাটিং আছে সেই কাটিংটা রোপণ করে পরবর্তীতে আলু আবাদ করা হয়। আবার আছে আপনার কিছু আছে যেগুলো পুঁই শাকেরও আপনার ইয়ে অঙ্গজ বংশ বিস্তার করা যায়, তবে এটাও একটু সময় সাপেক্ষ, চারা থেকে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরের প্রশ্ন, অঙ্গজ বংশ বিস্তার সবজির কোন বৈশিষ্ট্য বজায় থাকে? অঙ্গজ বংশ বিস্তারে সবজির কোন বৈশিষ্ট্য বজায় থাকে? এটা হচ্ছে কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এটার উত্তর হচ্ছে কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য। কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ উদ্ভিদের যে জিনগত বৈশিষ্ট্য, যেটা অর্থাৎ মানে ভালো বৈশিষ্ট্য বজায় থাকে অঙ্গজ বংশ বিস্তারের ফলে। যেমন আমরা যদি আপনার আম গাছের কলম করে থাকি, সেক্ষেত্রে কি হবে, আম গাছের কলম করা আম গাছে ওই মাতৃ গাছের যে বৈশিষ্ট্য বা ওই গাছের আমগুলো যেরকম হয়, ঠিক একই রকমের এই কলম করা গাছেরও বৈশিষ্ট্য তেমন হবে। এই জন্য অঙ্গজ বংশ বিস্তারের জন্য উদ্ভিদের বা সবজির কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মানে ভালো থাকে আর কি। এখন এই অঙ্গজ বংশ বিস্তার বিভিন্ন রকম মানে উপায়ে করা হয়ে থাকে। একটা আছে শাখা কলম, আহ যেমন, তারপর হচ্ছে শুল্ককন্দ বা স্বল্পকন্দ, পেঁয়াজ রসুন যেগুলো, এগুলো গুড়িকন্দ আছে, গুড়িকন্দ যেমন ওল কচু, তারপরে আপনার টিউবার আছে, যেমন মেটে আলু, আর বুলবিল হচ্ছে আপনার মেটে আলু, যেটা টিউবার হচ্ছে আপনার গোল আলু। তারপরে আছে গুড়ি চারা, গুড়ি চারা হচ্ছে পানি কচু, পানি কচুর থেকে নতুন করে যে চারা তৈরি হয় স্টোলনের মাধ্যমে, সেটা হচ্ছে গুড়ি চারা। এরপর হচ্ছে কন্দমূল, কন্দমূল যেটা হচ্ছে মূল থেকে যে চারাগুলো তৈরি করা হয়, যেমন কাকরোল, তারপরে মিষ্টি আলু, এইগুলাই আর কি। এরপরে শঙ্খকন্দের মাধ্যমে কোন সবজির বংশ বিস্তার করা হয়ে থাকে? শঙ্খ শঙ্খকন্দের মাধ্যমে সাধারণত পেঁয়াজ রসুন, শঙ্খকন্দের মাধ্যমে সাধারণত পেঁয়াজ রসুনের বংশ বিস্তার করা হয়ে থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কোনটি? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কোনটি? এটা হচ্ছে কন্দমূল যেগুলা সেগুলা। কাঁকরোলের বংশ বিস্তার করা হয় কিসের মাধ্যমে? এটা হচ্ছে কন্দমূলের মাধ্যমে, অর্থাৎ এক ধরনের মূল যেটা একটু মোটা টাইপের হয়, অর্থাৎ আপনার যেটা যে মিষ্টি আলু যেগুলো আছে, এগুলো মিষ্টি আলু, কাঁকরোল, এগুলোর ওই কন্দমূল দিয়ে ওদের বংশ বিস্তার করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে সবজি চাষের জন্য কোন মাটি সবচেয়ে উত্তম? এটা গতকালকের ক্লাসে আমি আলোচনা করেছি, সবজি চাষের জন্য সবচেয়ে দোআঁশ মাটি ভালো, বেলে দোআঁশ মাটি যেটা ভালো। এবার হচ্ছে অধিকাংশ সবজি উৎপাদনের জন্য মাটির পিএইচ কত থাকে? সব ধরনের সবজি বা ফসল উৎপাদনের জন্য মাটির পিএইচ 6 থেকে 7 এর মধ্যে থাকা বাঞ্ছনীয়। মাটির অম্লত্ব কমানোর জন্য কি প্রয়োগ করা হয়? এই প্রশ্নটা আমি এর আগে আলোচনা করছি। মাটির অম্লত্ব দূর করার জন্য সাধারণত চুন ব্যবহার করা হয়ে থাকে। মাটির অম্লত্ব
দূর করার জন্য। এরপর আছে মাটির অম্লত্ব বাড়ানোর জন্য কি প্রয়োগ করা হয়ে থাকে, অর্থাৎ সালফার। মাটির অম্লত্ব বাড়ানোর জন্য সালফার প্রয়োগ করা হয়ে থাকে। সালফার যদি আপনারা বেশি পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে মাটির অম্লত্ব বেড়ে যাবে, আর চুন প্রয়োগ করলে মাটির অম্লত্ব কমবে। তাহলে এই দুটো জিনিস, এটা হচ্ছে অম্লত্ব বাড়বে, অম্লত্ব বাড়বে, আর এটা হচ্ছে অম্লত্ব কমবে। অম্লত্ব কমবে। এরপর আছে চাষ করা জমিতে বৃষ্টি বা সেচের পর প্রায় কত ভাগ পানি বাষ্পীভবন হয়ে থাকে, এটা হচ্ছে 14%। এটা 14%-এর মতো পানি বাষ্পীভবন হবে। 14% বৃষ্টির পর। বাষ্পীভবন মানে হচ্ছে আপনার পানিটা বাতাসের সাথে উড়ে যাওয়া, যেটা বা যে বাষ্প হয় যেটা, সেটা। এরপর আছে মূল জাতীয় সবজির জন্য মাটি কত গভীরে চাষ করা উচিত। মূল জাতীয় সবজি যেগুলো আপনার গাজর, মূলা, শালগম বা এই জাতীয় যে ইয়েগুলো আছে, মূলা জাতীয় সবজি, সেই সবজিগুলো চাষ করার জন্য আপনার মাটি কতটুকু গভীরে চাষ করা উচিত। আমরা জানি সাধারণত অন্যান্য ফসল যেগুলো আছে সেই ফসলগুলো চাষ করার জন্য মাটির যে কর্ষণ তল সেটা হচ্ছে আপনার 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। কিন্তু আপনি যদি এই মূল জাতীয় ফসল বা মূল জাতীয় সবজি চাষ করেন সেক্ষেত্রে আপনার 30 থেকে 35 সেন্টিমিটার গভীর পর্যন্ত চাষ করতে হবে। 30 থেকে 35 সেন্টিমিটার। 30 থেকে 35 সেন্টিমিটার গভীর পর্যন্ত চাষ করে আপনার মূলা জাতীয় যে সবজিগুলো আছে, মূলা, শালগম, তারপরে গাজর, এই ধরনের সবজি চাষ করা উচিত। এরপরে প্রশ্ন হচ্ছে মাটির ভৌতিক ও রাসায়নিক অবস্থার উন্নতি ঘটায় কোনটি। মাটির ভৌতিক এবং রাসায়নিক যে গুণাগুণ বা গুণাবলী সেটার উন্নতি ঘটায় কোনটি। এটার উত্তর হবে হচ্ছে জৈব সার। এটার উত্তর হবে জৈব সার। জৈব সার হচ্ছে আপনার মাটির ভৌতিক এবং রাসায়নিক যে বৈশিষ্ট্য আছে উভয়ই বৃদ্ধি করে। জৈব সার। এরপরের প্রশ্ন আছে মাটির প্রাণ কোনটি। মাটির প্রাণ এই। এরপরের প্রশ্ন হচ্ছে মাটির নাইট্রোজেনের অভাব হলে কোন সার প্রয়োগ করতে হয়। মাটির নাইট্রোজেনের অভাব দূর করার জন্য কোন সার প্রয়োগ করা হয়। এটা হচ্ছে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। মূলা জাতীয় সবজি চাষ করতে হলে মাটিতে কোন সার পরিমাণে বেশি প্রয়োগ করতে হয়। মূলা জাতীয় সবজি চাষ করার জন্য আপনার কোন জাতীয় সার বেশি প্রয়োগ করতে হয়। এটার উত্তর হচ্ছে আপনার পটাশ সার। পটাশ সার সবচেয়ে বেশি প্রয়োগ করতে হয় মূলা জাতীয় সবজি চাষ করার ক্ষেত্রে। সবজির চাহিদা শতকরা কত ভাগ মুখ্য খাদ্য উপাদান জৈব সার থেকে আসা উচিত। এটা হচ্ছে 10 থেকে 15 ভাগ। 10 থেকে 15 ভাগ। এরপরের প্রশ্ন হচ্ছে কোন মাটিতে সার প্রয়োগ সহজতর এবং কম কম ব্যয়বহুল। এটা হচ্ছে মাটিতে ছিটিয়ে প্রয়োগ করলে কোন পদ্ধতিতে সার প্রয়োগ করা সবচেয়ে মানে সহজ আর কি, সেটা হচ্ছে আপনার মাটিতে ছিটিয়ে প্রয়োগ করলে। সবজি চাষে কোন পদ্ধতিতে অল্প সার প্রয়োগ করে অধিক ফলন পাওয়া সম্ভব। মাটিতে নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করে। আপনি সবজি চাষ করার ক্ষেত্রে সাধারণত এগুলো তাওয়া বা মাদা তৈরি করে চাষ করা হয়। আবার আপনার যেগুলো আছে যে আহ, গাছের যে মরিচ গাছ বা বেগুন গাছ, এগুলো একটা নির্দিষ্ট দূরত্ব অন্তরত্ব রোপণ করা হয়। সেক্ষেত্রে আপনার আহ, মনে করেন আপনার এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, আবার এখানে একটা গাছ আছে, আবার এখানে একটা গাছ আছে। এখন আপনি যদি
সব জায়গায় সার দেন, সেক্ষেত্রে আপনার সব জায়গায় সার পড়তেছে, এই সমস্ত সব জায়গায়, সব জায়গায়। কিন্তু সার তো এই গাছটা আলটিমেটলি আপনার এতটুকু জায়গা দূরত্বে সার দিলে যথেষ্ট। তাহলে আপনার অতিরিক্ত যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে সার দেওয়ার তো দরকার নেই। এজন্য আপনার মাটির অর্থাৎ গাছের নির্দিষ্ট, অর্থাৎ মাটির গোড়ায় আর কি, গাছের নির্দিষ্ট জায়গায়, মাটিতে নির্দিষ্ট জায়গায় আপনি সার প্রয়োগ করবেন। সমস্ত জায়গায় সার ছিটিয়ে প্রয়োগ করার প্রয়োজন নাই, এতে আপনার খরচ বাড়বে। এবার হচ্ছে কোন ফসল জলাবদ্ধতা সহ্য করতে পারে না। এটা কপি জাতীয় যে ফসলগুলো আছে, ফুলকপি, ওলকপি, ব্রোকলি, এগুলো আপনার জলাবদ্ধতা সহ্য করতে পারে না। বৃষ্টি না থাকা অবস্থায় সাধারণত কতদিন পর সবজি খেতে সেচ দেওয়া উচিত? 10 দিন পর। একটানা দেখা যাচ্ছে তো বৃষ্টি না থাকা অবস্থায়, যেটা অর্থাৎ এই সবজি আমাদের দেশে সাধারণত এই রবি মৌসুমে সবজি চাষ করা হয়ে থাকে। তবে রবি মৌসুমে আপনার বৃষ্টিপাত কম হয়ে থাকে, এই জন্য পরপর টানা 10 দিন পরিমাণ যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে আপনার সবজি খেতে সেচ দেওয়া প্রয়োজন। এরপরে প্রশ্ন হচ্ছে, জমিতে পানির অভাব হলে মাটির রং কি রকম হয়? মাটির রং হালকা হয়ে যাবে। জমিতে যদি পানির অভাব হয়, সেক্ষেত্রে মাটির রং হালকা হয়ে যাবে।
শোনা যাচ্ছে? যারা আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ, শোনা যাচ্ছে কিনা। রুবেল ইসলাম দেখছেন? রুবেল ইসলাম, আপনাকে ধন্যবাদ। সুমন শেখ, সুমন শেখকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। আমার একটু যান্ত্রিক মোবাইলে একটু যান্ত্রিক সমস্যা ছিল, যে কারণে আমি লাইভটিকে একটু কিছু সময় ইয়ে করে রাখছিলাম। এরপরের প্রশ্ন, গোড়ায় পানি জমলে গাছের কোন কাজটি ব্যাহত হয়? যদি সবজি গাছের গোড়ায় পানি জমে, সেক্ষেত্রে গাছের কোন কাজটি ব্যাহত হয়? এটা হচ্ছে উত্তর শ্বসন। এই শ্বসন আর প্রস্বেদন, এই দুইটা জিনিস উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। শ্বসন এবং প্রস্বেদন দুইটা জিনিস। প্রস্বেদন অর্থাৎ গাছ শিকড়ের সাহায্যে যে পুষ্টি এবং পুষ্টি উপাদান এবং পানি মাটি থেকে শোষণ করে নেয়, সেই অতিরিক্ত যে পানিটা থেকে যায়, সেই পানিটা উদ্ভিদের যে পাতা আছে, পাতায় পত্ররন্ধ্র থাকে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ ওই অতিরিক্ত পানিটাকে বের করে দেয়, এটাকে বলে প্রস্বেদন। আর শ্বসনটা হচ্ছে ওর যে নিচে থেকে ওই পানির বা অন্যান্য পুষ্টি উপাদান যেটা শোষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই হচ্ছে শ্বসন। এবং এই শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ আপনার কিছু পুষ্টি উপাদান বা পানি এটাকে পাতায় পৌঁছে দেয় এবং পাতায় খাদ্য তৈরি হয়। এটা ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই যে যে প্রক্রিয়াটা, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য এই শ্বসন এবং প্রস্বেদন, এই দুইটা কাজই ওদের হয়ে থাকে আর কি। এরপরের প্রশ্ন, সবজি ক্ষেতে আন্তঃকর্ষণ করার উদ্দেশ্য কোনটি? আন্তঃকর্ষণ শব্দের অর্থ হচ্ছে, বা আন্তঃকর্ষণটা হচ্ছে আপনার সবজি চাষ করার যখন সবজি খেতে থাকে, তখন সেচ দেওয়ার পরে দেখা যাচ্ছে তো 1 সপ্তাহ বা 10 দিন পরে ওই মাটিটাকে ঝুরঝুরে করে দেওয়া হয়। এই ঝুরঝুরে করে দেওয়ার জন্যই আন্তঃকর্ষণ করা হয়ে থাকে। আন্তঃকর্ষণটা সাধারণত আপনার ইয়ে দিয়ে, ওই যে ছোট ট্যাঙ্গারি টাইপের যেগুলা আছে এগুলা দিয়ে, অথবা আপনার যদি মাঝখানে স্পেস বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা গার্ডেন টিলার দিয়েও এই কাজটা করতে পারেন। এর পরের প্রশ্ন, বৃষ্টি ও সেচের পর মাটি শুকিয়ে উপরিভাগ শক্ত আস্তর পড়লে কি হয়? এটা হচ্ছে, অর্থাৎ যে সেচ দেওয়ার পর বা বৃষ্টির পর মাটির যে একটা উপরের স্তর শক্ত হয়ে যাওয়া, আমাদের গ্রামের ভাষায় বা কৃষকের ভাষায় বলে এটাকে একটা চাল মানে ভেঙে যাওয়া আর কি, যেটা সেটা, অর্থাৎ উপরের মাটিটা শক্ত হয়ে যায়। এতে করে আপনার মাটিতে বায়ু এবং পানি চলাচল ব্যাহত হয়। এই কারণেই হচ্ছে আপনার ওই আন্তঃকর্ষণটা প্রয়োজন হয়ে থাকে। মাটি থেকে পানি বাষ্পীভবন নিয়ন্ত্রণের ব্যবস্থাকে কি বলে? এটা মালচিং বলা হয়। অর্থাৎ মাটিতে যে রস থাকে, সেই রসটাকে বাষ্পীভবন হয়ে যাওয়া থেকে রোধ করার জন্য আমাদের কৃষকরা মালচিং ব্যবহার করে থাকে, বা আমরা পরামর্শ দিয়ে থাকি এই মালচিং ব্যবহার করার জন্য। অর্থাৎ আপনার সবজি চাষের ক্ষেত্রে মালচিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবজি, এই কারণে আপনারা যদি মালচিং ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার সেচের খরচ অনেকটাই কমবে। সেচ এবং আগাছা দুইটার খরচই আপনার মালচিং পদ্ধতিতে যাবে।
এখন আগে মালচিং দেওয়া হতো সাধারণত আপনার কচুরিপানা বা খড়কুটা এগুলা দিয়ে, কিন্তু বর্তমান সময়ে আধুনিক যে চাষাবাদ, সেই চাষাবাদের ক্ষেত্রে মানে অগ্রণী ভূমিকা পালন করছে এক ধরনের পেপার, যেটাকে বলা হয় মালচ পেপার বা মালচিং পেপার। এই মালচিং পেপারটা আপনার ওই সবজি জাতীয় যে উদ্ভিদ আপনারা চাষ করেন সেক্ষেত্রে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগাছা কিসের জন্য ফসলের সাথে প্রতিযোগিতা করে? একটা জায়গায় দেখবেন, যখন একটা গোয়াল ঘরে যদি একটা চাড়িতে বা একটা জায়গায় দুইটা গরুরে খাবার দেওয়া হয়, সেক্ষেত্রে ওরা দুইজনই কিন্তু খাবারের জন্য প্রতিযোগিতা করে। তো যেহেতু আমাদের জমিতে আগাছা এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে উদ্ভিদ, এরা দুইজনই বসবাস করে বা থাকে, সেক্ষেত্রে ওইখানে ওরা দুইজনই খাবারের জন্য প্রতিযোগিতা করবে বা আলো বাতাস এগুলোর জন্য। তো আগাছা কিসের জন্য ফসলের সাথে প্রতিযোগিতা করে? এটা আলো বাতাস এবং খাদ্যের জন্য। আলো বাতাস এবং খাদ্যের জন্য। আগাছা আর ফসল এর ভিতরে পার্থক্য কোনটা? আগাছা কোনটাকে বলা হবে? যদি আপনি পাট রোপণ বা বপন করেছেন, এখন পাটের ভিতরে যদি আপনার পূর্ববর্তী ফসল যদি দেখা যাচ্ছে বোরো ধান ছিল, তখন কি হবে? বোরো ধানের যে ঝরা ধানগুলো থাকে সেই ধানগুলো আবার গজায়। গজানোর ফলে তখন আপনার ওই জমিতে আগাছা, তখন ধানও কিন্তু আগাছা। তো এরকম করে ফসল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে আহ, মানে ইয়ে আর কি, আহ, কাঙ্ক্ষিত যে উদ্ভিদ বা যেটা আমরা চাচ্ছি, সেটা বাদে আর বাকি যারা আছে সবই আগাছা। আগাছা কাকে আশ্রয় দিয়ে ফসলের ক্ষতি করে? আগাছা সাধারণত, আর এমনিতেই আগাছা তো অনেকগুলাই আছে যেগুলো আমাদের মানে কোনো কাজেই আসে না। ধান পাট বা অন্যান্য ফসল ছাড়াও অন্যান্য আগাছা, অনেক আগাছাই আছে। আর এই আগাছাগুলো সাধারণত পোকামাকড়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করে, পোষক হিসেবে কাজ করে পোকামাকড়কে। পোকামাকড়কে তারা আশ্রয় দেয় তার ওই জায়গায়, আগাছার ইয়েতে। এরপর পরাগায়িত সবজির বেলায় ফলন বৃদ্ধির জন্য কোন পরিচর্যাটি করা খুবই প্রয়োজন? পরাপরাগায়ন কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার সাধারণত স্ত্রী ফুল এবং পুরুষ ফুল এটা আলাদা আলাদা ফোটে, তখন এটাকে বলা হয় পরপরাগায়িত। অর্থাৎ এই পরাগায়নটা সাধারণত আপনার বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বা ভ্রমর বা অন্য মৌমাছি এইগুলোর সাহায্যে হয়ে থাকে। এখন যে ফুলগুলা আপনার এক গাছে পুরুষ ফুল এক গাছে স্ত্রী ফুল আছে, এরকম যে সমস্ত ফসল আছে, সেই ফসলে আপনার সবজির বেলায় ফলন বৃদ্ধির জন্য সবচেয়ে বড় পরিচর্যা যেটা, সেটা হচ্ছে পরাগায়ন, কৃত্রিম পরাগায়নের ব্যবস্থা করা। কৃত্রিম পরাগায়নের মাধ্যমে আপনারা এই ফসলের ফলন বৃদ্ধি করতে পারবেন। এরপর পরের প্রশ্ন, গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে কোন সবজির ফলন বৃদ্ধি করা হয়? গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে কোন ফসলের ফলন বৃদ্ধি করা হয়? সাধারণত অনেক ধরনের সবজি গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া হয়, আমাদের কৃষকরা দেয়। সেটার ভিতরে থাকতে পারে আপনার বেগুন, মরিচ, টমেটো ইত্যাদি, কিন্তু তার থেকে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনার গোল আলু। এই গোল আলুর জন্য অবশ্যই আপনার দুই পাশের মাটি দিয়ে গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ এই গোল আলুর জন্য। আপনার অন্য যে ফসলগুলো আছে সে ফসলগুলোর ক্ষেত্রে আলাদা, তবে গোল আলুর জন্য সবচেয়ে বেশি দরকার এটা, গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে সবজির ফলন বাড়ানো। এরপর আছে, একই ক্ষেত্রে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি চাষাবাদ করা হলে জমির কোন জিনিসের অধিক ব্যবহার নিশ্চিত হয়? এটা হচ্ছে উর্বরতা। জমির উর্বরতা নিশ্চিত থাকতে হবে। আপনি একই জমিতে বা একই ক্ষেতে বিভিন্ন মৌসুমে যদি বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই তার উর্বরতার দিকে খেয়াল রাখতে হবে। শস্য পর্যায়ের মাধ্যমে দমন করা যায় কোনটি? শস্য পর্যায়ের মাধ্যমে দমন করা যাবে আপনার পোকামাকড় এবং রোগবালাই দুইটা। এখানে যেহেতু আপনার শুধু পোকামাকড়ের অপশন দেওয়া আছে, তাই শস্য পর্যায়ের মাধ্যমে আপনি অবশ্যই
আপনার পোকামাকড়ের ব্যবস্থা দমন করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আপনি ইসের এই যে রোগ বালাইয়েরও দমন করতে পারেন। এই তো যুক্ত হয়েছে আমাদের নিপু মজুমদার, আমার কলিগ। নিপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিপু কলে আসতে চাচ্ছে। ধন্যবাদ, আমি নিচ্ছি। নিপু, তুমি ইয়ে করে, আমি রিকোয়েস্ট করতেছি, তুমি আবার ইয়ে করো। দেখো এখন আসা যায় কিনা। নিপু, তোমার মনে হয় মানে ইসের সমস্যা ছিল, যে কারণে আসতে পারি নাই। যাই হোক, তাহলে শস্য পর্যায়ের মাধ্যমে আমরা পোকামাকড় এবং রোগবালাই কিছুটা হলেও দমন করতে পারি। এর পরের প্রশ্ন, প্রধানত নাইট্রোজেন ও ফসফরাস পছন্দকারী সবজি কোনগুলা? নাইট্রোজেন এবং ফসফরাস পছন্দকারী সবজি কোনগুলা? এগুলো হচ্ছে ফল ও ফুল জাতীয় সবজি। ফল ও ফুল জাতীয় যে সবজিগুলো আছে, সেই সবজিগুলা আপনার নাইট্রোজেন ও ফসফরাস পছন্দকারী। নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেন সাধারণত উদ্ভিদের শাখা প্রশাখা এবং পাতা এগুলো বৃদ্ধিতে সহায়তা করে। পাতা, শাখা প্রশাখা এগুলো বৃদ্ধিতে সহায়তা করে। এখন আপনার শাক জাতীয় যে ইয়েগুলো আছে, সবজিগুলো আছে, সেই সবজিগুলাই আপনার হতে পারে, ওই নাইট্রোজেন বেশি পছন্দ করে। আবার ফসফরাস পছন্দ করবে আপনার ফল জাতীয় যেগুলো আছে, সেগুলো সাধারণত ফসফরাস পছন্দ করে, ফল জাতীয় যে সবজিগুলো আছে। নিপু, কি শোনা যাচ্ছে? নিপু, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো তোমার? শোনা তোমার যাচ্ছে নেটের কিন্তু সমস্যা? দেখা যাচ্ছে না। তোমার কি নেটওয়ার্কের সমস্যা? আমার লাইভে যুক্ত হয়েছে আমার কলিগ, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব নিপু মজুমদার, না, কিন্তু আমি তো ওয়াইফাই এর মধ্যে নেটে, আছি, নেটের কিছু সমস্যা নেই। তাহলে কি প্রবলেম? আমারও তো ওয়াইফাই, তাহলে সমস্যা কি? বুঝতে পারতেছি না কেন। রিয়াজুল ইসলাম ভাই, রিয়াজুল ইসলাম, সেটিং এর অসংখ্য সমস্যা মনে হয় ধন্যবাদ। কোনো। এগ্রিকালচারিস্ট বিজিত কুমার আচার্য, আপনাকে কোনো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আছে আমার নাকি তোমার? লাইভে। দেখো, সমস্যা কি তো বুঝি নাই। অ্যাডপশন ওয়ান, ইয়েস। হ্যাঁ, লাইভটি দেখতেছে এই মুহূর্তে সুকুমার পাল, আমাদের প্রাক্তন হেড কিলার, লোহাগড়া, ভারপ্রাপ্ত। সুকুমারকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু নিপুরে নেওয়া যাচ্ছে না কেন, হচ্ছে না কেন? জয়নিং উঠে এসে বসে আছে, ঠিক আছে নিপু?
লেখা দেখাচ্ছে জয়নিং। তা বইটা আমার এরকম তো আর কথা না, সেটিং এ কোনো সমস্যা আছে না তাহলে? না, আমি তো আগে একদিন ওই যে একজনের সাথে যুক্ত হলাম কলে। হুম। কি সমস্যা? আচ্ছা, যাই হোক, আমি পরের প্রশ্ন আলোচনা করি। কম বেশি সমপরিমাণে নাইট্রোজেন, পটাশ ও ফসফরাস ব্যবহারকারী ব্যবহারকারী সবজি সবজি কোনগুলা? কোনগুলা? এটা এটা হচ্ছে আপনার আপনার গোল মূল আলু। আবার গোল গোলা। আলু আপনার নাইট্রোজেন, পটাশ সব ধরনের সবজি মানে কম বেশি ইয়ে থাকে। নিপু, তুমি ইয়ে করো, ওই যে মিউট করে রাখো কথা, যদি আমার তো কথা ইয়ে করো। হ্যাঁ, আমার তো আমার তো কোনো অপশনই আসতেছে না, আমি তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না, তো মিউট পাবো কিভাবে? কোনো অপশনই আসতেছে না। তাই রিয়াজুল ভাই, তো আমাদের কি কোনো প্রবলেম? আমি তো বুঝতে পারতেছি না, একটু ইয়ে করবেন প্লিজ। রিয়াজুল ভাই কি আছেন লাইনে? যাই হোক, আহ, এরপরের প্রশ্ন হচ্ছে, শস্য পর্যায়ে পরিকল্পনা শাকসবজি জাতীয় সবজি চাষাবাদের পর কোন জাতীয় সবজি উৎপাদন করা উচিত? এটা হচ্ছে আপনার সিম জাতীয় উদ্ভিদ। সিম জাতীয় উদ্ভিদ চাষ করলে আমি গতদিন বলছিলাম, সিম জাতীয় উদ্ভিদের গাছের গোড়ায় এক ধরনের নডুল তৈরি হয় শিকড়ের সাথে। আর ওই নডুলের ভিতরে ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে, ব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা আপনার নাইট্রোজেন সংরক্ষিত থাকে। তা নাইট্রোজেন যখন সংরক্ষিত থাকবে তখন আপনার আলটিমেটলি পরবর্তী যে ফসলটা আপনি চাষ করবেন সেখানে নাইট্রোজেনের পরিমাণ কম প্রয়োগ করলেও চলবে। এই জন্য আপনার শাক সবজি জাতীয় সবজি একবার চাষ করার পর পরবর্তীতে সেখানে আপনি শিম জাতীয় যে সবজি আছে সেটা চাষ করবেন। এরপর আছে, কোন সময় সবজি পুষ্টি মানে ভরপুর থাকে? কোন সময় সবজি পুষ্টি মানে ভরপুর থাকে? এটা ভক্ষণ উপযোগী পরিপক্কতায়। ভক্ষণ উপযোগী পরিপক্কতায় যখন আসে তখন আহ সবজি খাইলে আপনার আছে পুষ্টিমান বেশি পাওয়া যায়। এরপরের প্রশ্ন, দিনের কোন সময় সবজি সংগ্রহ করা উচিত? দিনের ভোর বেলায়। আপনার যে কোনো সবজি ভোর বেলায় যখন আপনারা মানে সংগ্রহ করবেন ক্ষেত থেকে, তখন সেই সবজিটা সারা দিনই টাটকা থাকবে। আপনি যদি বেলা করে বা দুপুর বেলায় কোনো সবজি ক্ষেত থেকে সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনার ওই সবজির মানে ইয়েটা নষ্ট হয়ে যাবে। সচে সচেত মানে আপনার সতেজতা যেটা, সেটা নষ্ট হয়ে যাবে। রমেশ বিশ্বাস এইমাত্র যুক্ত হয়েছে। রমেশ বিশ্বাস, রমেশ, আহ, আমার লাইভ কি শোনা যাচ্ছে রমেশ?
আরে আমার কি টেকনিক্যাল প্রবলেম হয়েছে, যে কারণে আমি মানে কাউকে কলে নিতে পারছি না। দুঃখিত আন্তরিকভাবে। নিপু সহ যারা আছেন আমার কলে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। টেকনিক্যাল কোনো ইস্যুস কারণে আমার ইয়েতে কলে নেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, তাহলে আমাদের দিনের কোন সময় সবজি সংগ্রহ করা উচিত? এটা দিনের ভোর বেলায়, অর্থাৎ আপনি যেদিন সবজি সংগ্রহ করবেন ক্ষেত থেকে সেদিন অবশ্যই আপনি ভোর বেলায় সবজি সংগ্রহ করবেন, তাতে সবজির টাটকা থাকবে, অর্থাৎ সতেজ থাকবে। এরপরের প্রশ্ন, গাছ হতে সবজি সংগ্রহ কিভাবে করা উচিত? গাছ থেকে সবজি সংগ্রহ কিভাবে করা উচিত? এই ছুরি ব্যবহার করে। অর্থাৎ আপনি যদি লাউ সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি লাউ গাছ থেকে লাউটাকে ছুরি দিয়ে কেটে, ধারালো ছুরি দিয়ে কেটে নেবেন। আপনি যদি বেগুন সংগ্রহ করেন, বেগুনটাও যদি ছুরি দিয়ে কাটা সম্ভব হয় তাহলে ভালো। তারপরে আপনার অন্যান্য যে সবজিগুলো আছে যেগুলো ছুরি দিয়ে কাটা সম্ভব, সেগুলো অবশ্যই আপনারা ছুরি দিয়ে কেটে সংগ্রহ করবেন। এরপরে হচ্ছে বেগুন কোন রকম জলবায়ু পছন্দ করে? বেগুন সাধারণত উষ্ণ ও শুষ্ক, উষ্ণ এবং অর্থাৎ গরম এবং শুষ্ক আবহাওয়া বা জলবায়ু যেটা সেটা পছন্দ করে। এরপরের প্রশ্ন হচ্ছে 15 সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এবং 33 সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রায় বেগুনের কি ক্ষতি হয়? এটা বেগুনের ফুল ও ফল ধারণ ব্যাহত হয়। যদি 15 এর নিচে আসে আবার 33-এর উপরে যায়, সেক্ষেত্রে বেগুনের ফল ধারণ ক্ষমতা মানে ফল ধারণ যেটা সেটা ব্যাহত হবে আর কি। এরপরে হচ্ছে বেগুন গাছ ফল ধারণের উপযোগী তাপমাত্রা কত? বেগুন গাছ ফল ধারণের উপযোগী তাপমাত্রা কত? তাহলে 15-র উপরে আর 30-এর নিচে যে রেঞ্জটা আছে সেটা। যেমন এখানে দেওয়া আছে 15 থেকে 20 সেন্টিমিটার সেন্টিগ্রেড তাপমাত্রা বা সেলসিয়াস তাপমাত্রা। এরপরে হচ্ছে বেগুন চাষের উপযোগী মাটি, এটা দোআঁশ মাটি। সাধারণত আমি বলছি যে আপনার যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি সাধারণত দোআঁশ মাটিতে, সব ধরনের সবজি ভালো হয়। কি একটা সমস্যা আছে আমার আজকে? সমীরণ কি ইয়েতে আছে? সমীরণ লাইনে আছে? সমীরণ, সমীরণ যদি লাইনে থাকো আমাকে একটু রিকোয়েস্ট পাঠাও তো। রিয়াজুল ভাই।
সারা বছর পরের প্রশ্নে যাই আমি, সারা বছর কোন বেগুনের চাষ করা সম্ভব? সারা বছর কোন বেগুনের চাষ করা সম্ভব? এটা হচ্ছে শিংনাথ বেগুন, যেটা সেই বেগুনটা চাষ করা সম্ভব। সারা বছর আপনার এই বেগুনে বেগুন দিবে। 3 গুণ 1 মিটার সাইজের বীজতলায় কতটুকু বেগুন বীজ প্রয়োজন হয়? এটা হচ্ছে 10 থেকে 12 গ্রাম। 10 থেকে 12 গ্রাম বীজ হলে আপনার এই 3 মিটার গুণ 1 মিটার, অর্থাৎ যে আদর্শ যে বীজতলা বা বেড আছে সেই বেডে আপনি বেগুন চাষ মানে বীজতলা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 গ্রাম বীজের প্রয়োজন হবে। দুঃখিত বন্ধুরা, আজকে যে কোনো কারণে আমার সেটআপে কোনো সমস্যা হয়েছে অথবা নেটের কোনো প্রবলেম, যে কারণে আমি লাইভটি কন্টিনিউ করছি না। আর দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। সবাইকে আসসালাম।